ট্রেনে যাত্রী নিরাপত্তায় মাত্র একজন থাকলেও দেখানো হয় ৩ থেকে ৪ জন। ভুয়া তালিকা করে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রেলের নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে। করোনাকালে এসএমই খাতে ঘোষিত প্রণোদনার অর্ধেকই বিতরণ বাকি। মার্চ পর্যন্ত সময় বাড়ালো কেন্দ্রীয় ব্যাংক। যোগ্য উদ্যোক্তারা ঋণ না পেলে ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা। তৈরি পোশাক সহ বাংলাদেশের বিভিন্ন খাতে চীনা বিনিয়োগ বৃদ্ধির আহ্বান। সব ধরনের সুবিধা নিশ্চিতের আশ্বাস পরিকল্পনা মন্ত্রীর। এবং আকামা নবায়নের নতুন নিয়ম চালু করল কুয়েত। ৬০ থেকে ৬৫ বছর বয়সী প্রবাসীদের ন্যূনতম এসএসসি পাস সার্টিফিকেট থাকতে হবে। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি নাবিলা সোহার। বড় শিল্পে করোনার প্রণোদনা তহবিলের ঋণ বিতরণ প্রায় শেষ হলেও অর্ধেকই বাকি এসএমই খাতে। ব্যাংকের চাহিদা মতো জামানত আর কাগজপত্রের জটিলতায় ঋণ পাচ্ছেন না বলে অভিযোগ এসএমই উদ্যোক্তাদের। এ অবস্থায় ঋণ বিতরণের সময় মার্চ পর্যন্ত বাড়িয়ে কেন্দ্রীয় ব্যাংক বলছে, যোগ্য উদ্যোক্তারা ঋণ না পাওয়ায় অভিযোগ করলেও সংশ্লিষ্ট ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। হরিপদ সাহার রিপোর্ট। কাঠের তৈরি রুটি মেকারে বাজিমাত করেছে এসএমই খাতের এক প্রতিষ্ঠান। অনলাইন মাধ্যম ব্যবহার করে গত ৪ বছরে ২৫,০০০ রুটি মেকার বিক্রির পাশাপাশি আসবাবপত্রের কারখানাও গড়ে তুলেছেন উদ্যোক্তা, যেখানে কর্মসংস্থানও হয়েছে অনেকের। কয়েকটি ব্যাংকের সাথে বছরে কোটি টাকার লেনদেন থাকলেও ঋণ পাওয়ার জটিলতা কাটেনি বলে জানান এই উদ্যোক্তা। ব্যাংকের কিছু বলতে পারেন যে ডকুমেন্টেশনের ব্যাপার আছে। ওরা ফাইনালি যেটা চায় সেটা হচ্ছে কোলাটেরাল। জামানত ছাড়া ব্যাংক লোন দিতে প্রস্তুত না। আমার ওয়াইফ নিজে নারী উদ্যোক্তা হিসেবেও সেই সুযোগটা নেওয়ার চেষ্টা করেছে, কিন্তু সেখানেও আমরা ব্যর্থ হয়েছি। করোনা মহামারীতে সরকারের ঘোষিত প্রণোদনার ঋণ পাননি চামড়াজাত পণ্য ও পোশাক নিয়ে কাজ করা এই নারী উদ্যোক্তাও। করোনাকালীন সময়ে আমি ব্যাংক লোনের জন্য আবেদন করেছিলাম বিসিকের মাধ্যমে, কিন্তু ৩-৪ মাস হয়ে গেল এখনো কোনো রেসপন্স পাইনি। বাংলাদেশ ব্যাংকের সবশেষ তথ্য পর্যালোচনায় দেখা যায়, এসএমই খাতে ২০,০০০ কোটি টাকার প্রণোদনা ঋণ ছাড়ে দফায় দফায় সময় বাড়ানোর পরও ডিসেম্বর পর্যন্ত বিতরণ হয়েছে মাত্র ৫৪%, যেখানে বৃহৎ শিল্পে বিতরণের হার ৯৩%। একজন গুড বরোয়ার অথবা সে এখন নতুন একজন নিউ এন্টারপ্রেনারশিপ সে সাহায্য চাচ্ছে, তার সব কিছু আছে কিন্তু ব্যাংক তাকে দিচ্ছে না। এসএমই খাতে সে চেষ্টা করছে। এইরকম যদি আমাদের কাছে বার্তা আসে বা কোনো কমপ্লেন আসে, অবশ্যই বাংলাদেশ ব্যাংক এটা খতিয়ে দেখে তার এগেনস্ট অ্যাকশন নেবে। ক্ষুদ্র ও মাঝারি খাতের প্রতিষ্ঠানে ঋণ দেওয়ার প্রক্রিয়াকে সহজ করার দাবি জানান এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক। এসএমই সেক্টরের লোনের রিটার্নের হার কিন্তু 98% প্লাস। তাহলে আপনি দেখেন যে এসএমইদেরকে লোন দেওয়ার ক্ষেত্রে একেবারে বলা যায় রিস্কের পরিমাণ খুবই কম। প্রত্যেকটি ব্যাংকে, বাংলাদেশ ব্যাংকের নির্দেশে যে এসএমই উইং খোলা হয়েছে, সেই উইংটাকে যেন শক্তিশালী করা হয়, যাতে করে তারা এই বিষয়টাকে ওন করে। এসএমইরা এই দেশের ইকোনমিক প্রাণ। উদ্যোক্তাদের ব্যাংক ঋণ পেতে প্রয়োজনীয় কাগজপত্র তৈরিতে সহায়তা দিতে হেল্প ডেস্ক গঠন করছে এসএমই ফাউন্ডেশন। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। তৈরি পোশাক সহ বিভিন্ন খাতে চীনা বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। বিনিয়োগকারীদের সব ধরনের সুবিধা নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান পরিকল্পনা মন্ত্রী। বাংলাদেশে বিনিয়োগ নিরাপদ ও লাভজনক বলে জানান বিডা চেয়ারম্যান। গতকাল চীন বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট শীর্ষক ওয়েবিনারে কথা বলেন বক্তারা। বর্তমানে দেশে বিদেশি বিনিয়োগের শীর্ষে রয়েছে চীন। বাংলাদেশে শুধু বিদ্যুৎ খাতেই চীনের ঋণ সহায়তা প্রায় $262 মিলিয়ন। তবে ভবিষ্যতে ঋণের বিপরীতে কৃষি, গার্মেন্টস, টেক্সটাইল, অটোমোবাইল সহ বিভিন্ন খাতে চীন সরকারের বিনিয়োগ চায় বাংলাদেশ। এ লক্ষ্যে সোমবার চীন বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট শীর্ষক এক ওয়েবিনারের আয়োজন করা হয়। এতে বিডার নির্বাহী চেয়ারম্যান বলেন, বাংলাদেশ বিদেশি বিনিয়োগের নিরাপদ ও লাভজনক দেশ। নিরাপদ ও লাভজনক পরিবেশ থাকায় বিদেশিরা কোনো আশঙ্কা ছাড়াই এখানে বিনিয়োগ করতে পারেন। এছাড়া ব্যবসার সহজীকরণের জন্য বিডা ওয়ান স্টপ সার্ভিস চালু করেছে।
ওয়েবিনারে অংশ নিয়ে বাংলাদেশে তৈরি পোশাক খাত সহ বিভিন্ন সেক্টরে চীনা বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানান প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। এছাড়া দীর্ঘদিনের সুসম্পর্কের ভিত্তিতে ঢাকা বেইজিং বাণিজ্যিকভাবে আরো এগিয়ে যাওয়ার কথা জানান পরিকল্পনা মন্ত্রী। বাংলাদেশ বিনিয়োগ বান্ধব দেশ, বিভিন্ন খাতেই দেশে বিদেশিরা বিনিয়োগ করতে পারেন। এর মধ্যে বিশেষভাবে এগ্রি বিজনেস, গার্মেন্টস ও টেক্সটাইল, আইসিটি, ইকোনমিক জোনগুলোতে বিনিয়োগ করতে পারেন বিদেশিরা। বিশ্ব অর্থনীতিতে চীন অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশ। বাংলাদেশের উন্নয়ন কার্যক্রমের বিনিয়োগে বড় অংশীদার চীন। দুই দেশের সম্পর্কও অনেক প্রাচীন। এই সম্পর্কের ভিত্তিতে ঢাকা বেইজিং আরো এগিয়ে যাবে আমার প্রত্যাশা। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন বোর্ড বিডার যৌথ আয়োজনে এ ওয়েবিনারে অংশ নেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের বাংলাদেশ ও চীনের সিইও এবং দুদেশের শীর্ষ ব্যবসায়িক নেতৃবৃন্দ। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। প্রতি ট্রেনে 3 থেকে 4 জন নিরাপত্তা সদস্য দায়িত্ব পালনের কথা থাকলেও করছেন একজন। বাকি 3 থেকে 4 জনের টাকা যাচ্ছে ইনচার্জের পকেটে। এভাবে দায়িত্ব পালনের ভুয়া তালিকা তৈরি করে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে রেলের নিরাপত্তা বাহিনীর ইনচার্জের বিরুদ্ধে। সময়ের অনুসন্ধানে যার প্রমাণও মিলেছে, তবে এ অভিযোগ অস্বীকার করেছেন রেলওয়ে নিরাপত্তা বাহিনীর কমলাপুর থানার কর্মকর্তা। নাজমুস সালেহের রিপোর্ট। সিলেটগামী ট্রেন জয়ন্তিকা এক্সপ্রেস ছেড়ে যাওয়ার উদ্দেশ্যে অপেক্ষা করছে কমলাপুর রেল স্টেশনে। পূর্বাঞ্চলের প্রতিটি আন্তনগর ট্রেনে নিরাপত্তার জন্য 3 থেকে 4 জন করে রেলওয়ে নিরাপত্তা বাহিনী RNB সদস্য দায়িত্ব পালনের কথা। খোঁজ নিয়ে দেখা যায় খাতা কলমে ট্রেনটিতে দায়িত্ব পালন করছেন সিপাহী আবু সায়েম, নেসার উদ্দিন ও মাকসুদুল হাসান। আমি এখানে একা, এখানে নাম লেখছে 3 জনেরই। বাকি 2 জন চট্টগ্রাম RNBর প্রধান কার্যালয়ে আছেন বলে জানালেন আবু সায়েম। হেডকোয়ার্টার থেকে তার দায়িত্ব তো এখানে দেয়া আছে, সেটা কিভাবে সম্পন্ন করে সে? এখানে অফিস করতে ভালো জানবে। কয়জন দায়িত্ব পালন করছেন আজকে? আরে ভাইয়া, আমার ইনচার্জের কাছে। ওই দিন পূর্বাঞ্চলগামী সবকটি ট্রেনে 3 থেকে 4 জনের পরিবর্তে একজনকে দায়িত্ব পালন করতে দেখা গেছে। তবে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি কেউ। আপনি আমার কর্তৃপক্ষ আছে, যান। ট্রেন পরিচালকরাও স্বীকার করছেন অনুপস্থিতির কথা। তার ডিপার্টমেন্ট অ্যাকশন নেবে, আমার কন্ট্রোলকে আমি জানাই দিই যে একজন RNB পাওয়া গেছে। পূর্বাঞ্চলে প্রতিদিন 46টি ট্রেন চলাচল করে। দায়িত্ব পালনের জন্য একজন RNB সদস্যকে বেতন বাদেই অতিরিক্ত 300 টাকা ভাতা দেয়া হয়। গড়ে যদি 2 জন করেও অনুপস্থিত থাকে, সে হিসেবে প্রতিদিন প্রায় 28,000 টাকা, আর বছরে প্রায় 1 কোটি। উপস্থিত না থেকেও যারা দায়িত্ব পালন করছেন তাদের টাকা উত্তোলন করে কে? 4 জন ডিউটি দেয়া আছে একজন। ওরা দিয়া দেয় বেশি আর কি। বেশি দিলে তো বেশি লোকের খরচও আছে। জি জি জি। সে টাকা পয়সা, সেটা টাকা পয়সা রেল দেয়। হ্যাঁ, সে টাকাটা কে নেয়? ওই লোক তো আসে না ডিউটিতে। আরে যে নেয়, যে সিসিতে আসছে না। এই অভিযোগ অস্বীকার করেন কমলাপুর থানার অফিসার ইনচার্জ। এখানে কিন্তু এরকম সুযোগ নেই। অনেক সময় অনেকে এরা অজান্তে, কিন্তু আসলে এরকম হওয়ার কথা না। তবে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন RNBর বিভাগীয় প্রধান। যদি এই ধরনের কোনো ঘটনা থাকে আমার কাছে পাওয়া যায়, তথ্য প্রমাণ আপনারা দিতে পারেন বা আমি ব্যবস্থা নেব। পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চল মিলে 2700 জন RNB সদস্য কর্মরত আছে। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। যুক্তরাজ্য থেকে সিলেটে আসা 28 জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়ার ঘটনায় ব্রিটেনের বাংলাদেশি কমিউনিটিতে শুরু হয়েছে নানা আলোচনা। বিমানের উপর দায় বর্তালেও দায় নিতে অস্বীকৃতি জানিয়েছেন লন্ডনস্থ বিমান অফিস। ধারণা করা হচ্ছে অন্যের করোনা নেগেটিভ সার্টিফিকেটে ঘষা মাজা করে বিমানে উঠেছিলেন এই যাত্রীরা। লন্ডন থেকে শোয়েব কবিরের রিপোর্ট। ব্রিটেন থেকে বাংলাদেশ বিমানে করে সিলেটে যাওয়ার পর কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় 28 জন যাত্রীর শরীরে করোনা ভাইরাসের উপস্থিতির ঘটনা এখন ব্রিটেনের বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার তুঙ্গে। এই ঘটনায় কমিউনিটিতে বেড়েছে উদ্বেগ, পাশাপাশি আতঙ্ক। তবে বিমান বাংলাদেশ কর্তৃপক্ষের দাবি, কোনো যাত্রী করোনা ভাইরাসের PCR টেস্ট ছাড়া বোর্ডিং করেনি। তবে সংশ্লিষ্টরা মনে করছেন এই ঘটনায় বিমান বাংলাদেশের লন্ডন অফিসের কোনো গাফলতি আছে কিনা সেটিও খতিয়ে দেখা প্রয়োজন।
তাহলে কিভাবে এত যাত্রীর শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেল সেটি নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। ধারণা করা হচ্ছে যাত্রীদের মাঝে একজনের সার্টিফিকেট অন্যজনের নাম বদলিয়ে ব্যবহার করেছে, যে কারণে কোয়ারেন্টাইন থাকা অবস্থাতেই করোনা ভাইরাসে আক্রান্ত হতে পারেন অনেকে। হয়তো অনেকে নাম অথবা ডেট অফ বার্থকে কপি পেস্ট করে চেঞ্জ করে ভুল সার্টিফিকেট নিয়ে যদি ভ্রমণ করেন, মনে রাখবেন আপনি অন্য যাত্রী যারা আছেন তাদের মধ্যে হয়তো সংক্রমণ করাতে পারেন যদি আপনার পজিটিভ থাকে। তবে ভুয়া করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে কেউ লন্ডন থেকে উড্ডয়ন করলেও সেটি শনাক্ত করার কোনো উপায় বিমান কর্তৃপক্ষের নেই বলে জানান লন্ডনস্থ বিমানের এই কর্মকর্তা। হইতে পারে সার্টিফিকেট ফেক থাকতে পারে, হইতে পারে। এখন এটা তো আমাদের জাস্টিফিকেট করার সুযোগ নাই। আপনি সার্টিফিকেট নিয়ে আসছেন, এটা কি আমাদের পরীক্ষা করার সময় আছে? জানার সুযোগও তো নাই। বাংলাদেশি মালিকানাধীন ট্রাভেল ব্যবসায়ীরাও এই ঘটনায় বেশ বিব্রত হলেও ঘটনাটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন তারা। টেস্টগুলি কোনো সময় নেগেটিভ দেখায়, কোনো সময় ফলস পজিটিভ দেখায়। সো এইটা অবশ্যই আমার মনে হয় এটা তদন্তের বিষয়। 3 দিন আগে টেস্ট করার পরে কি নিশ্চয়তা আছে যে আপনার কাছে অন্যর কাছ থেকে আপনার কাছে ভাইরাস আসবে না? আমি একজন প্যাসেঞ্জারের সাথে আজকে কথা বলেছি, সে মনে করতেছে তাকে আবারও করোনা ভাইরাসের টেস্ট করা তার জন্য প্রযোজ্য। সে বিশ্বাস করে এবার যদি তার টেস্ট করা হয় তাহলে তার নেগেটিভ চলে আসবে। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন লন্ডনস্থ বাংলাদেশ হাই কমিশনার সাইদা মুনা তাসনিম। বিমান বাংলাদেশের লন্ডন অফিসের সাথে বিষয়টি খতিয়ে দেখবেন বলেও তিনি জানান। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। ডিসেম্বর পর্যন্ত চলতি অর্থ বছরে 6 মাসে রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনে প্রায় 31,000 কোটি টাকা পিছিয়ে আছে জাতীয় রাজস্ব বোর্ড। তবে রাজস্ব আদায়ে গত অর্থ বছরের এ সময়ের চেয়ে 4.1% প্রবৃদ্ধি হয়েছে। সেগুনবাগিচায় এনবিআর এর সম্মেলন কক্ষে আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান এনবিআর চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিম। করোনার ভ্যাকসিন চলে আসায় অর্থ বছরের বাকি সময়ে রাজস্ব আহরণ সন্তোষজনক হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি। এ সময় এক প্রশ্নে এনবিআর চেয়ারম্যান জানান, কৃষকের স্বার্থে চাল আমদানির শুল্ক আর কমানো সম্ভব নয়। আমদানিকারকরা শুল্ক ফাঁকি দেবেন না এই আস্থার জায়গা তৈরি করতে না পারায় বেশি সংখ্যক আমদানিকারককে অথরাইজড ইকোনমিক অপারেটর হিসেবে অনুমোদন দেওয়া যাচ্ছে না বলে জানান। এবছর আন্তর্জাতিক কাস্টমস দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে বিশ্ব কোভিড-19 মহামারীর কারণে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত অর্থনীতিকে পুনরুজ্জীবিত করে আমদানি রপ্তানি নির্বিঘ্ন রাখা। আমরা অর্জন করেছি 1,10,434 কোটি টাকা। গত বছর স্বাভাবিক অর্থনীতি ছিল, এবার এই করোনাকালীন স্থবির অর্থনীতির ভিতরেও আমাদের যে অর্জনটি সেটি হচ্ছে আমাদের এই 3 বিভাগের কর্মকর্তাদের অক্লান্ত পরিশ্রমের ফসল। ভ্যাকসিন এসে গেছে, দেশ স্বাভাবিক অর্থনীতিতে ফিরে আসবে এবং আমরা আমাদের এবারের যে টার্গেট সেই টার্গেট অ্যাচিভ করার পথে অনেক দূর অগ্রসর হতে পারব। ভারতের 72তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দেশের প্রধান 2 স্থল বন্দরে বন্ধ রয়েছে সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম। মঙ্গলবার সকাল থেকেই হিলি স্থল বন্দরে আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকায় বিষয়টি নিশ্চিত করে বন্দর কর্তৃপক্ষ। একই অবস্থা বিরাজ করছে বেনাপোল স্থল বন্দরে। দিনভর বাণিজ্যিক সব ধরনের কার্যক্রম বন্ধ থাকলেও করোনার স্বাস্থ্য নীতিমালা মেনে পাসপোর্টধারী যাত্রী চলাচল স্বাভাবিক রয়েছে। আগামীকাল বুধবার থেকে আবারও যথারীতিতে বন্দরের সব কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। গেল 5 বছরে মোবাইল ব্যাংকিং তৃণমূল পর্যায়ে জনপ্রিয় হয়ে উঠেছে। বৈধ পথে বাড়ছে রেমিটেন্স প্রবাহ। গতকাল বিকেলে অনলাইনে হোম সেন্টার মাধ্যমে ক্রস বর্ডার রেমিটেন্স উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। তিনি বলেন, গেল কয়েক বছরে 6,000 ডিজিটাল সেন্টার তৈরি করা হয়েছে, বাড়ছে ই-কমার্স। তৃণমূলের জীবনমানকে উন্নত করেছে ডিজিটাল সিস্টেম। $43 বিলিয়ন রিজার্ভ এখন বাংলাদেশের। বাড়ছে প্রবাসীদের পাঠানো অর্থের পরিমাণ। ক্রস বর্ডার রেমিটেন্সের উদ্বোধন করা হলো। এর মাধ্যমে বাংলাদেশ বৈধ উপায়ে আরও বেশি রেমিটেন্স আনতে পারবে বলে আশা প্রকাশ করেছে প্রতিমন্ত্রী। বিকাশ ব্যাংক এশিয়া, ডাচ বাংলা ব্যাংক ও মাস্টার কার্ড নতুন এই সেবার চুক্তি সই করে। এখন থেকে 136 দেশ থেকে হোম সেন্টার মাধ্যমে টাকা পাঠাতে পারবে প্রবাসী বাংলাদেশিরা।
বিকাশের ব্যাংকিং পার্টনার হিসেবে কাজ করবে ব্যাংক এশিয়া। আন্তর্জাতিক বাজার ধরতে সরকারের কাছে 200 সিসির বেশি মোটরসাইকেল উৎপাদনের অনুমতি চেয়েছেন দেশীয় উৎপাদকরা। সোমবার ময়মনসিংহের ভালুকায় অস্ট্রিয়ান ব্র্যান্ড কেটিএম এর 2টি অত্যাধুনিক মডেলের মোটরসাইকেলের প্রদর্শনী অনুষ্ঠানে এই আহ্বান জানান দেশের অন্যতম ব্র্যান্ড রানার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রিয়াজুল হক চৌধুরী। এ সময় তিনি বলেন, বর্তমানে রপ্তানির জন্য সর্বোচ্চ 200 সিসির মোটরসাইকেল উৎপাদিত হচ্ছে। তবে রাইড শেয়ারিং কার্যক্রম জনপ্রিয় হওয়ায় বিদেশি ব্র্যান্ডগুলো বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী হচ্ছে। ইউরোপীয় মোটরসাইকেল নির্মাতা প্রতিষ্ঠানটির সবশেষ সংস্করণের মোটরবাইক সংযোজন শিগগিরই শুরু হবে। প্রত্যেকটা কিন্তু লার্নিং ফেজ দিয়ে যেতে হয়। যে আমরা যখন শুরু করেছিলাম মোটরসাইকেল বিজনেস, তখনও কিন্তু আমরা প্রথমে অ্যাসেম্বলিং, তারপরে ম্যানুফ্যাকচারিং, একটা প্রোগ্রেসিভ স্টেজের মধ্যে দিয়ে যেতে হয়। সো আমরা এটার ক্ষেত্রেও তাই, যেহেতু এটা একটা গ্লোবাল ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, একটা পৃথিবীর নাম্বার 1 প্রিমিয়াম ব্র্যান্ড। সো এটার ক্ষেত্রেও কিন্তু আমাদের আগে বুঝতে হবে, বাইকটাকে শিখতে হবে, মার্কেটটা কত বড় সেই জিনিসটা আমাদের আন্দাজ করতে হবে, কিছু ইনভেস্টমেন্ট লাগবে। সো সব কিছু মিলে আমরা চাচ্ছি যে কিছুটা টাইম নিয়ে আমরা শুরু করি। আকামা নবায়নের ক্ষেত্রে নতুন নিয়ম চালু করেছে কুয়েত সরকার। দেশটির পাবলিক অথরিটি ফর সিভিল ইনফরমেশন বিভাগ জানিয়েছে, প্রবাসীদের আকামা নবায়নের ক্ষেত্রে 60 থেকে 65 বছর বয়সী ব্যক্তির ন্যূনতম এসএসসি সার্টিফিকেট থাকতে হবে। আর 65 থেকে 70 বছর বয়সীদের অবশ্যই ডিগ্রি পাস হতে হবে। কুয়েত থেকে শরীফ মোহাম্মদ মিজানুর রহমানের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। কুয়েতে বসবাসকারী অভিবাসীদের মধ্যে প্রায় 1 লাখের বয়সী 60 বছরের উপরে, যাদের অধিকাংশেরই আবার শিক্ষাগত যোগ্যতা নেই বললেই চলে। এ অবস্থায় বয়স্ক অভিবাসীদের আকামার মেয়াদ বাড়ানোর ক্ষেত্রে বয়সসীমা ও শিক্ষাগত যোগ্যতার নতুন নিয়ম চালুর সিদ্ধান্ত নিয়েছে কুয়েত সরকার। 60 থেকে 65 বছর বয়সী অভিবাসীদের ক্ষেত্রে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস হতে হবে। আর 65 থেকে 70 বছর বয়সীদের ক্ষেত্রে অবশ্যই থাকতে হবে ডিগ্রি পাসের সনদ। তবে নতুন নিয়মে 70 বছরের বেশি বয়সী অভিবাসীদের আকামার মেয়াদ বাড়ানোর সুযোগ আর থাকছে না। কুয়েতের অভিবাসন বিভাগের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। 65 বছর পর্যন্ত যে ডিপ্লোমা সার্টিফিকেট থাকলে আকামা লাগবে, এবং 70 বছর পর্যন্ত যদি থাকতে হয় তাহলে আপনার ডিপ্লোমা সার্টিফিকেট লাগবে এবং ডিগ্রি সার্টিফিকেট লাগবে, তাহলে তাদের আকামা লাগবে। প্রবাস থেকে কুয়েত সরকারের এই আইনকে সাধুবাদ জানাচ্ছি। কুয়েতে বর্তমানে 3.5 লাখের বেশি বাংলাদেশি বিভিন্ন পেশায় কর্মরত রয়েছেন, যাদের অধিকাংশই বয়সে তরুণ। সময় সংবাদ, কুয়েত। ইউরোপের জনসংখ্যার দিক থেকে মোট আক্রান্ত ও মৃত্যুর সংখ্যায় যুক্তরাজ্যের পরেই অবস্থান পর্তুগালের। ভ্যাকসিন কার্যক্রম শুরুর 1 মাসেও ক্রমশ ভয়াবহ পর্তুগালের করোনা পরিস্থিতি। চলমান কঠোর লকডাউনে কর্মসংস্থানের সুযোগ আরও সংকুচিত হওয়ার হতাশা বেড়েছে বাংলাদেশ যুব সমাজের মাঝে। লিসবন থেকে তারিকুল হাসান আশিকের রিপোর্ট। 27 ডিসেম্বর ইউরোপ ইউনিয়নের অন্যান্য দেশের সাথে একযোগে ভ্যাকসিন কার্যক্রম শুরু করে পর্তুগাল। এরই মধ্যে স্বাস্থ্য খাতে প্রায় 50,000 কর্মীকে প্রথম ডোজের পর শুরু হয়েছে দ্বিতীয় ডোজের প্রয়োগ। আসন্ন গ্রীষ্মেই 70 ভাগের বেশি প্রাপ্তবয়স্ককে ভ্যাকসিনের আওতায় আনতে কাজ করছে দেশটি। তবে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহেই করোনার নিয়ন্ত্রণহীন ঊর্ধ্বগতিতে ফের পূর্ণ লকডাউনে যেতে বাধ্য হয় দেশটি। তবে চিত্র পাল্টায়নি, বরং হতাশা বাড়ছে বাংলাদেশি যুবকদের মাঝে। পর্তুগালে ডিসেম্বরের শেষের দিকে ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছিল। আমরা মনে করছিলাম যে জানুয়ারির শেষের দিকে হয়তো বা সব কিছু মোটামুটি স্বাভাবিক হয়ে যাবে, কিন্তু এখন কিন্তু সেরকম কোনো কিছু আমরা দেখতেছি না, দেখি না এই পর্যন্ত। এই জন্য আমরা খুবই আসলে উদ্বিগ্ন আছি যে সামনে কি হবে, আমরা আসলে কিছু বুঝতেছি না। বর্তমান পরিস্থিতিতে দ্বিতীয় লকডাউনে কর্মসংস্থানের সুযোগটি সংকুচিত হয়ে আসছে। এটা আসলে আমরা যারা যুব সমাজ সবাই উদ্বিগ্নতার মধ্যে দিয়ে আছি, কেননা আমাদের যা সেভিং ছিল সবার প্রায় শেষের দিকে। লকডাউনের কারণে আমরা কোথাও বেরোতে পারতেছি না, কাজ করতে পারতেছি না, আর পাশাপাশি হচ্ছে যে কি আমাদের কাজও করতে হচ্ছে। উইদাউট ওয়ার্ক আমরা সার্ভাইভ করতে পারবো না আসলে। গেল সপ্তাহে প্রতিদিনই গড়ে 250 শতাধিক মৃত্যু ও 15,000-এর বেশি আক্রান্ত দেখেছে পর্তুগাল। 1 কোটির কিছু বেশি জনসংখ্যার দেশ পর্তুগালে মৃতের সংখ্যা প্রায় 11,000। করোনার যে সংখ্যা বাড়ছে তার চেয়ে কোনো অংশে কম নয় বাড়তে থাকা হতাশার মাত্রাও। করোনার হিসাব তো রাখা হচ্ছে, কিন্তু এই হতাশার হিসাব রাখছে বা কত?
তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। মহামারীতে গাড়ি বিক্রি করে $1,200 কোটি মুনাফা অর্জন করেছে জার্মান গাড়ি নিরাপত্তা প্রতিষ্ঠান ফোক্সওয়াগন। এ খবরে 6% বেড়েছে প্রতিষ্ঠানটির শেয়ারের দর। এদিকে মুনাফায় সবার থেকে এগিয়ে আছে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা। মহামারীতে যেখানে সারা বিশ্বের অনেক বড় বড় কোম্পানির ব্যবসায় লালবাতি জ্বলেছে, সেখানে $1,200 কোটি মুনাফা করেছে জার্মান গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ফোক্সওয়াগন। অথচ করোনার মধ্যে বিক্রি তো কমেছেই, ব্যাহত হয়েছে গাড়ি তৈরি কার্যক্রমও। বিশ্বের বৃহত্তম গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি এক বিবৃতিতে জানায়, গেল বছর $1,220 কোটি মুনাফা হয়েছে তাদের। অথচ মহামারীর প্রথমার্ধেই $170 কোটি লোকসান হয়েছিল ফোক্সওয়াগনের। বছরের দ্বিতীয়ার্ধে বেশ ভালো প্রবৃদ্ধি হয়েছে প্রতিষ্ঠানটির। চতুর্থ প্রান্তিকে অর্ডার অনুযায়ী সরবরাহ করা হয়েছে গাড়ি। 2019 সালে মুনাফার তুঙ্গে ছিল জার্মানির গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি। সে বছর ফোক্সওয়াগন গাড়ি বিক্রি করেছিল $30,600 কোটি, মুনাফা হয়েছিল $2,350 কোটি। মহামারীর বছরেও মুনাফার খবরে শুক্রবার ফ্রাঙ্কফুটে 6% বেড়েছে প্রতিষ্ঠানটির শেয়ারের দর। মহামারীর কারণে বিশ্বের প্রায় সব গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানের বিক্রি আর উৎপাদনে ধস নেমেছিল। ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও সেমি কন্ডাক্টরের স্বল্পতার কারণে ব্যাহত হয়েছে গাড়ি তৈরির কাজ। যন্ত্রাংশ সংকটের কারণে নতুন বছরের প্রথম প্রান্তিকেই চীন, উত্তর আমেরিকা আর ইউরোপে গাড়ি তৈরি কমেছে। অডি আর পোর্শের নির্মাতা প্রতিষ্ঠান ফোক্সওয়াগন জানায়, 2020 সালে শেয়ার বাজারেও ভালো অবস্থান ছিল তাদের। 2020 সালে সারা বিশ্বে 93 লাখ গাড়ি বিক্রি করেছে প্রতিষ্ঠানটি। 2019 সালের চেয়ে এর সংখ্যা 15% কম। এর মধ্যে চীনে বিক্রি কমেছে 9%, ইউরোপে বিক্রি কমেছে 20%। এদিকে ব্যাটারি চালিত ইলেকট্রিক গাড়ি বিক্রি হয়েছে 2,31,000, যা 2019 সালের চেয়ে 3 গুণ বেশি। বেড়েছে হাইব্রিড গাড়ির বিক্রিও। অন্যদিকে মাত্র 5 লাখ গাড়ি বিক্রি করে মহামারীর বছরেই $80,000 কোটি আয় করেছে ইলেকট্রিক গাড়ি তৈরিতে মাইলফলক অর্জন করা টেসলা। ফোক্সওয়াগনের চেয়ে 8 গুণ বেশি আয় করেছে টেসলা। এই দেখে ইলেকট্রিক গাড়ি তৈরির দিকে আরও গুরুত্ব দিচ্ছে ফোক্সওয়াগন। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ। এবার জানিয়ে দিচ্ছি ঢাকার শেয়ার বাজারের খবর। শেয়ার বাজারের খবর জানাতে সরাসরি চলে যাচ্ছি ঢাকা স্টক এক্সচেঞ্জের অফিসিয়াল ওয়েবসাইটে। ডিএসইএক্স ইন্ডেক্স অর্থাৎ প্রধান সূচকের বর্তমান শেয়ার এর দর রয়েছে 5,723 পয়েন্টে। এছাড়া ডিএসইএস ইন্ডেক্স অর্থাৎ সরিয়া সূচক বর্তমানে অবস্থান করছে 1,282 পয়েন্টে। এছাড়া ডিএস30 ইন্ডেক্স এই মুহূর্তে বর্তমানে অবস্থান করছে 2,172 পয়েন্টে। মোট লেনদেন এখন পর্যন্ত হয়েছে 469 কোটি টাকার। এছাড়া মোট প্রতিষ্ঠানের দাম বেড়েছে 53টি, 213টি প্রতিষ্ঠানের দাম কমেছে এবং 79টি প্রতিষ্ঠানের দাম অপরিবর্তিত রয়েছে। জানিয়ে দিচ্ছি সেরা 5টি কোম্পানির শেয়ারের দর। 1 নম্বরে আছে এনার্জি প্যাক পাওয়ার জেনারেশন লিমিটেড এবং এই কোম্পানির শেয়ারের প্রাইস গতকালকে ছিল 92 টাকা 60 পয়সা। সর্বনিম্ন দর ছিল 84 টাকা, সর্বোচ্চ দর ছিল 108 টাকা 80 পয়সা এবং বর্তমানে দর রয়েছে 86 টাকা 60 পয়সা। 2 নম্বরে রয়েছে বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি এবং এই কোম্পানির দর গতকালকে ছিল 89 টাকা 10 পয়সা, সর্বনিম্ন দর ছিল 52 টাকা 30 পয়সা, সর্বোচ্চ দর ছিল 54 টাকা 50 পয়সা এবং বর্তমানে দর রয়েছে 53 টাকা 5 পয়সা। 3 নম্বরে রয়েছে রবি আজরাইটা লিমিটেড এবং এই কোম্পানির দর গতকালকে ছিল 89 টাকা 10 পয়সা, সর্বনিম্ন দর ছিল 84 টাকা 10 পয়সা, সর্বোচ্চ দর ছিল 89 টাকা এবং বর্তমান দর রয়েছে 85 টাকা 30 পয়সা। চতুর্থ পর্যায়ে রয়েছে লঙ্কা বাংলা ফাইন্যান্স এবং এর গতকালকে দর ছিল 42 টাকা 40 পয়সা এবং সর্বনিম্ন দর ছিল 39 টাকা 90 পয়সা, সর্বোচ্চ দর ছিল 42 টাকা 40 পয়সা এবং বর্তমানে দর রয়েছে 41 টাকা। 5 নম্বরে রয়েছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড, যার গতকালকে দর ছিল 200 টাকা 1 পয়সা, এছাড়া ছিল সর্বনিম্ন দর 195 টাকা, সর্বোচ্চ দর ছিল 200 টাকা এবং
বর্তমানে আছে 196 টাকা 50 পয়সা। মোটামুটি এই ছিল আমার কাছে শেয়ার বাজারের খবর। এই সময়ের বাণিজ্যের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ট্রেনে যাত্রী নিরাপত্তায় মাত্র একজন থাকলেও দেখানো হয় 3 থেকে 4 জন। ভুয়া তালিকা করে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রেলের নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে। করোনাকালে এসএমই খাতে ঘোষিত প্রণোদনার অর্ধেকই বিতরণ বাকি, মার্চ পর্যন্ত সময় বাড়ালো কেন্দ্রীয় ব্যাংক। যোগ্য উদ্যোক্তারা ঋণ না পেলে ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা। এবং তৈরি পোশাক সহ বাংলাদেশের বিভিন্ন খাতে চীনা বিনিয়োগ বৃদ্ধির আহ্বান, সব ধরনের সুবিধা নিশ্চিতের আশ্বাস পরিকল্পনা মন্ত্রীর। এ ছিল এ সময় বাণিজ্যের সঙ্গে থাকুন সময়।